হ্যালো 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 স্টুডেন্টস, স্কোর বুস্টার সিরিজের আজকের এই আলোচনাতে আমরা যে সমস্ত অঙ্কগুলো নিয়ে ডিসকাশন করব সেগুলো মূলত মডার্ন ফিজিক্স থেকে এবং সেমিকন্ডাক্টর থেকে নেওয়া হয়েছে। তোমাদের মধ্যে অনেকেই আছো যাদের ফিজিক্স করতে ভালো লাগে। যাদের ফিজিক্স করতে ভালো লাগে তাদের এই চ্যাপ্টারটা এই দুটো চ্যাপ্টার মোটামুটি ইজি লাগে এবং এইখান থেকে যাই অঙ্ক আসুক না কেন মোটামুটি তোমরা করতে পেরে যাও। তোমাদের মধ্যে অনেকে এরকমও আছো যাদের ফিজিক্স করতে ভালো লাগে না, ফিজিক্সে ভয় লাগে, তারাও কিন্তু মোটামুটি এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন ইজিলি করতে পারো, কারণ এই চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু খুব একটা ডিফিকাল্ট হয় না, সূত্র তেমন কিছু নেই, ভেক্টর ইন্টিগ্রেশনের কনসেপ্ট লাগে না, তো মোটামুটি একটু ক্যালকুলেটিভ থাকে। আর যারা একটু টুকটাক ক্যালকুলেশন করতে পারো তাদের কাছে এই চ্যাপ্টার থেকে অঙ্ক করা বিশাল কিছু বড় ব্যাপার নয়। তাই জন্য এই চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলো আজকে আলোচনা করব, দেখো স্কোর বুস্টার সিরিজে তো আমরা মোটামুটি ট্রিকি অঙ্কগুলো নিয়ে ডিসকাস করি, আর তোমরা পরীক্ষার হলে যে কোয়েশ্চেনগুলো ভুল করো মূলত সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা এই স্কোর বুস্টার সিরিজে হয়। এখন যেহেতু এই কোয়েশ্চেনগুলো বেশিরভাগই তোমরা করতে পেরে যাও, আমি কিন্তু তোমাদের জন্য তেমন কিছু ট্রিকি অঙ্ক পাইনি, আর যে কটা অঙ্ক তোমরা ভুল করেছো সেই অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করব। বেশি আজকের ভিডিও বেশি বড় হবে না, বেশি অঙ্কও নেই, গোটা 10-12 অঙ্ক রয়েছে, সেগুলো হলেই মোটামুটি আজকের আলোচনা শেষ হয়ে যাবে। চলো একে একে আজকের আলোচনা শুরু করছি। দেখো, প্রথম অঙ্কটা আমাদের নিউক্লিয়ার ফিজিক্স থেকে নেওয়া হয়েছে। কি বলছে দেখো তো, বলছে ইন দ্য নিউক্লিয়ার রিঅ্যাকশন, এটা নিউক্লিয়ার রিঅ্যাকশন দিয়ে দেওয়া আছে, ইফ দ্য মাস অফ ডিউটেরিয়াম অ্যাটম ইজ এত এমইউ, মাস অফ, এটার মাস বলে দিয়েছে এত এমইউ, এন্ড মাস অফ নিউট্রন বলে দিয়েছে এত এমইউ, ঠিক আছে। বলছে দেন দ্য কিউ ভ্যালু অফ দ্য রিঅ্যাকশন ইজ নিয়ারলি, আমাকে কিউ ভ্যালুর মান বের করতে হবে। তুমি যখন কিউ ভ্যালুর মান বের করবে তখন সিম্পলি তুমি মাস ডিফেক্টের সঙ্গে মাস ডিফেক্ট বের করবে, ডেল্টা এম বের করবে, তার সঙ্গে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট দিয়ে গুণ করলেই তুমি কিউ ভ্যালু পেয়ে যাচ্ছ। তাহলে এইখানে আমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে ডেল্টা এম এর ভ্যালুটা কত, তার সঙ্গে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট যদি গুণ করে দাও তাহলেই অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে এই অঙ্ক তো তেমন কিছু নেই। এবার তোমরা যেটা ভুল করেছো তারা কিন্তু এখানে যোগ বিয়োগে ভুল করেছো, আর এখানে কিন্তু অঙ্কটা বেসিক্যালি যোগ বিয়োগেরই। দেখো কি বলেছে বলো তো, আমাকে যদি কিউ ভ্যালু বের করতে হয় তাহলে আগে আমাকে ডেল্টা এম বের করতে লাগবে। ডেল্টা এম কত হবে, দেখো ডেল্টা এম যদি বের করতে হয় তাহলে অবশ্যই এটার মাস আগে বের করি। এটার মাস কত বলো তো, এটার মাস ধরে নিচ্ছি m2, এটার মাস ধরে নিচ্ছি m1, আগে m1 এর মান বের করি। m1 ইজ ইকুয়াল টু কত হবে, m1 ইজ ইকুয়াল টু এটা ইন্টু 2 হবে, 2 দিয়ে যদি গুণ করি কত হচ্ছে বলো তো, ছাড়ো এখানেই লিখি, দুই দিয়ে গুণ করলে কত হচ্ছে 2 8 2 7 14, হাতে আছে 1 3 0.4, m1 এর মান বেরিয়ে গেছে। m2 এর মান কত, এটার মাস প্লাস এটার মাস, অর্থাৎ আমাকে এটা আর এটা যোগ করতে হবে, এই মাসটা আর এই মাসটা আমাকে যোগ করতে হচ্ছে, যোগ করে কত হচ্ছে m2 ইজ ইকুয়াল টু, যদি যোগ করি 7 আর 7 14, হাতে থাকে 1 7, আচ্ছা 8 আর 8 16, হাতে আছে 1, 9 আর 9 18 আর 1 19, হাতে আছে 1, 8 আর 6 14 আর 1 15, হাতে আছে 1, এটা হয়ে গেল। আমিও ভুল করছি, বিয়োগটা চুপচাপ যোগ করে দিই এখান থেকে, ছাড়ো 3.016977 প্লাস 1.008987, এটা যোগ করলে আমি m2 পেয়ে যাচ্ছি।
m2 ইজ ইকুয়াল টু আসবে কত আসছে 7 7 14 16 19 14 আর 1 15 2 0.4। এবারে আমাকে ডেল্টা এম বের করতে হবে, মাস ডিফেক্ট বের করতে হবে। ডেল্টা এম ইজ ইকুয়াল টু অবশ্যই এর মাস বেশি হবে, m1 এর মাস বেশি, m1 বেশি হবে, m2 কম হবে। কত হচ্ছে m1 মাইনাস m2, এটা আমাকে বের করতে লাগবে। এটার সঙ্গে এটা বিয়োগ করে দেবো, 1 2 3 4 5 6 1 2 3, না আমি এখানে গুণটাও মনে হয় ভুল করেছি, 2 8 14 হাতে আছে 1, এটাকে 9, তাই তো বলি। দুই 8 14 হাতে আছে 1, 8 আর 1 9, 2 0। বিয়োগ যদি করা হয় 4.02948 এখানে হচ্ছে 4.02596 যদি বিয়োগ করা হয় এটা হচ্ছে 8, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3 0 0.0। তাহলে এটা হয়ে গেল আমার ডেল্টা এম এর মান, এটা আমার ডেল্টা এম। এবার আমাকে কিউ ভ্যালু যদি বের করতে হয়, কিউ ইজ ইকুয়াল টু আসবে ডেল্টা এম ইন্টু 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। এবারে তুমি লক্ষ্য করে দেখো এই 931.5 কে আমি এটাকে অ্যাপ্রক্সিমেটলি 1000 ধরতে পারি। যদি 1000 ধরি তাহলে এটা আমার মোটামুটি আসছে 3.518, মোটামুটি এটা আমার আসছে 3.518 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা অ্যাপ্রক্স অ্যান্সার আসছে, ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি 1000 দিয়ে গুণ করে দিয়েছি। এবারে দেখবো এর কাছাকাছি কি অ্যান্সার আসছে। আমি যেহেতু এটাকে 1000 ধরে নিয়েছি, এটাকে 1000 ধরে নিয়েছি, তাহলে অবশ্যই যে অ্যান্সারটা আসবে সেটা এর কাছাকাছি হবে এবং এর থেকে কম হবে। তাহলে দেখি 3.5 এর কাছাকাছি এবং এর থেকে কম কি আছে। 3.5 এর কাছাকাছি আমার 3.52 আছে, তাহলে অবশ্যই 3.52 আমার এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার হবে। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন। তো এই অঙ্কটা বেসিক্যালি যোগ বিয়োগের অঙ্ক ছিল। যোগ বিয়োগ যে ভালো করে করতে পারবে পরীক্ষার হলে, যে মাথা শান্ত রেখে যোগ বিয়োগটা করতে পারবে, তাদের কাছে এই অঙ্কটা কিন্তু ইজিলি হয়ে যাবে। এখন আমি এখানে মাথা ঠিক রাখতে পারলাম না, দেখো আমারও কিন্তু ক্যালকুলেশন মিস্টেক ইনিশিয়ালি হয়েছিল। তোমরা কিন্তু এই অঙ্কগুলো করার সময় দয়া করে মাথার ঠান্ডা রেখে যোগ বিয়োগটা অ্যাটলিস্ট করবে, তবে অঙ্কটা ঠিক হয়ে যাবে। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে। নেক্সট বলছে রিঅ্যাকশন দিয়ে দিয়েছে, টোটাল ডিসইন্টিগ্রেটেড এনার্জি ইন দিস রিঅ্যাকশন ইজ ডিনোটেড বাই কিউ, পার্সেন্টেজ অফ কিউ ক্যারিড অ্যাওয়ে ফ্রম আলফা পার্টিকেল ইজ। মানে আলফা পার্টিকেল কত এনার্জি ক্যারি করেছে তার পার্সেন্টেজটা বের করতে হবে। পার্সেন্টেজ অফ কিউ ক্যারিড অ্যাওয়ে বাই আলফা পার্টিকেল ইজ। বেসিক্যালি এটা কি হবে বলতো, এটা হবে এনার্জি অফ আলফা পার্টিকেল, দাঁড়াও, এটা হবে এনার্জি অফ আলফা পার্টিকেল বাই টোটাল এনার্জি ইন্টু 100, এটি আমাকে বের করতে হবে, সরি 100, এটি বের করতে হবে। তুমি এটাকে এভাবেও লিখতে পারো, এনার্জি অফ আলফা পার্টিকেল টোটাল কিউ ভ্যালু ইন্টু 100, তুমি এভাবেও করতে পারো। এখন ইনিশিয়ালি দেখো এটা ভেঙেছে আর এই দুটো প্রোডাক্টে তৈরি হয়েছে, এই দুটো প্রোডাক্ট তৈরি করেছে, ঠিক আছে। ইনিশিয়ালি এটা তো রেস্টে ছিল, ইনিশিয়ালি এটা রেস্টে ছিল আমার। যদি ইনিশিয়ালি এটা রেস্টে থাকে আর যেহেতু বাইরে থেকে কোনো ফোর্স আমার লাগানো হয়নি, যেহেতু ইনিশিয়াল মোমেন্টাম 0 আর এক্সটার্নাল ফোর্স কিন্তু লাগানো হয়নি, তাহলে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এখানে মোমেন্টামের কনজারভেশনের সূত্র লাগবে। যেহেতু সিস্টেমের ইনিশিয়াল মোমেন্টাম 0 ছিল, তাহলে এই বিষয়ে কোনো সন্দেহ নেই সিস্টেমের ফাইনাল মোমেন্টামও আমার 0 হবে।
অর্থাৎ এই দুটোর মোমেন্টামের যোগফলটা আমার 0 হবে, ঠিক আছে? এই দুটোর মোমেন্টামের যোগফল আমার 0 হবে, অর্থাৎ P1 প্লাস P2 ইজ ইকুয়াল টু 0 হবে। P1 ভেক্টর প্লাস P2 ভেক্টর ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে এইখান থেকে বোঝা যাচ্ছে যে P1 ভেক্টর আর P2 ভেক্টরের মান সমান হবে এবং এরা অপোজিট ডাইরেকশন বরাবর কাজ করবে। তাহলে ম্যাগনিটিউড ওয়াইজ বলতে পারি P1 এর ম্যাগনিটিউড আর P2 এর ম্যাগনিটিউড সেম হবে। আমি বলতে পারি যে P1 এর ম্যাগনিটিউড, ছাড়ো এখানে ছাড়ো, আমি বলতে পারি যে P1 এর ম্যাগনিটিউড আর P2 এর ম্যাগনিটিউড ইকুয়াল হবে, কনস্ট্যান্ট হবে। এখন তুমি লক্ষ্য করে দেখো এনার্জির সঙ্গে কাইনেটিক এনার্জির সঙ্গে মোমেন্টামের কি সম্পর্ক রয়েছে। পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2mE হয়। তাহলে আমি যদি এইখানে সূত্রটা লাগাই পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2mE, যেহেতু পি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে বলতে পারি mE ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখান থেকে বলতে পারি m ইন্টু E is equal to constant, m into E is equal to constant। তাহলে energy of alpha particle divided by energy of uranium is equal to mass of uranium divided by mass of alpha particle। এখন এইখান থেকে আমি যদি E alpha divided by energy of uranium plus energy of alpha is equal to mass of uranium divided by mass of alpha plus mass of uranium, এটা করতেই পারি। এইখান থেকে লেখা যেতে পারে energy of alpha, এটা মানেই তো আমার Q, এটা মানেই তো আমার Q, এটা মানেই তো আমার Q। তাহলে E alpha by Q into 100 is equal to m of U, mass of uranium is equal to, আমি লিখতে পারি মাসটা হচ্ছে ভর সংখ্যার সঙ্গে সমানুপাতিক। তাহলে এখানে 235 লেখা যেতে পারে, এখানে 235 প্লাস 4 239 লেখা যেতে পারে ইন্টু 100। তুমি এখন লক্ষ্য করে দেখো এই যে মানটা দাঁড়াবে না, এই মানটা 235 ভাজিত 239, 235 ডিভাইডেড বাই 239, এই মানটা 1 এর কাছাকাছি আসবে। অর্থাৎ এটাকে যদি 100 দিয়ে গুণ করে দিই তাহলে 100-র কাছাকাছি যে অপশন দেওয়া রয়েছে সেটাই আমার রাইট অ্যান্সার হবে। এখন লক্ষ্য করে দেখো 100-র কাছাকাছি কোনটা দেওয়া আছে, এটা 100-র কাছাকাছি নয়, এটা হবে না। তাহলে অবশ্যই অপশন 2টা হবে, এগুলো তো হবে না, কারণ 9.8 100-র কাছাকাছি নয়, 1.8 100-র কাছাকাছি নয়, 90.12 অপেক্ষা 98.32 বেশি 100-র কাছাকাছি হচ্ছে। তুমি চাইলে কোষে দেখতে পারো, কিন্তু কোষে দেখার সময় কিন্তু তোমার পরীক্ষার হলে থাকবে না। এই কথাটা কিন্তু মাথায় রেখে কমন সেন্স লাগিয়ে অঙ্কগুলো তোমাকে করতে হবে। চলো নেক্সট অঙ্ক কি বলছে, লাইট ডেসক্রাইবড বাই এ প্লেস, লাইট ডেসক্রাইবড এট এ প্লেস বাই দ্য ইকুয়েশন E equals to এত প্লাস এত falls on metal surface having work function is equal to 2 electron volt, calculate maximum kinetic energy। আমাকে এখানে maximum kinetic energy ক্যালকুলেট করতে লাগবে। আমরা জানি যে maximum kinetic energy kmax is equal to কত হয়, maximum kinetic energy kmax is equal to energy of incident photon minus work function, minus work function কে W দিয়ে লিখলাম। এখন তুমি লক্ষ্য করে দেখো, এটা আমার ইলেকট্রন ভোল্টে দেওয়া আছে, তাহলে অবশ্যই এটাকেও আমাকে ইলেকট্রন ভোল্টেই করতে হবে। কি বললাম বুঝতে পারলে? ফার্স্ট ট্রিক হচ্ছে আমাকে এনার্জির মানটা ইলেকট্রন ভোল্টে বের করতে হবে। এখন তুমি বলবে স্যার এইখানে যে লাইট এর ইকুয়েশন দেওয়া আছে, এইখানে যে লাইটের ইকুয়েশনটা দেওয়া আছে সেইখানে তো দুটো সাইনের ফাংশন আছে, সাইন এত প্লাস সাইন এত, এইখানে একটা ওমেগা দেওয়া আছে, এইখানে একটা ওমেগা দেওয়া আছে। তাহলে আমি কোন ওমেগাটাকে কনসিডার করব? আমাকে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বলেছে,
তুমি লক্ষ্য করে দেখো যে ম্যাক্সিমাম এনার্জি কোন ওমেগার ক্ষেত্রে হবে, ম্যাক্সিমাম এনার্জি কোন ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে হবে। তুমি বলো এই ওমেগাটা বেশি না এই ওমেগাটা বেশি? যেই ওমেগাটা বেশি তার ফোটনের এনার্জি বেশি, আর সেই ফোটনটা বেশি কাইনেটিক এনার্জির ইলেকট্রনকে এমিট করতে পারবে। যে লাইটের ক্ষেত্রে ওমেগার মানটা বেশি সেই লাইটের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সির মানটা বেশি, ওই লাইটের ক্ষেত্রে ইনসিডেন্ট এনার্জির পরিমাণটা বেশি, আর ওই ফোটনটাই বেশি কাইনেটিক এনার্জি সম্পন্ন ইলেকট্রনটিকে বের করতে পারবে। তাহলে আমি এখানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটাকে কনসিডার করব। তুমি লক্ষ্য করে দেখো এর যে ফ্রিকোয়েন্সি এফ, তাহলে আমি অবশ্যই এটাকে কনসিডার করব, আমি অবশ্যই এটাকে কনসিডার করব, এই ওমেগাকে কনসিডার করব। এখন এটার যে ফ্রিকোয়েন্সি হবে না, এটার যে ফ্রিকোয়েন্সি হবে সেই ফ্রিকোয়েন্সি এফ লিখতে পারো, বা সেই ফ্রিকোয়েন্সিকে তুমি নিউ দিয়ে প্রকাশ করতে পারো, ইজ ইকুয়াল টু কত হবে? ওমেগা বাই 2 পাই হবে। আমি এখন মানটা লিখে আর বেশি ঘিঞ্জি করছি না ব্যাপারটাকে। এখন ফার্স্ট কাজ হচ্ছে এনার্জির মানটাকে ইলেকট্রন ভোল্টে বের করতে হবে। তাহলে এর করেসপন্ডিং এনার্জি ই ইজ ইকুয়াল টু কত আসবে? এর করেসপন্ডিং এনার্জি ই ইজ ইকুয়াল টু এইচ নিউ তো করবোই, এটা তো আমার জুলে আসবে, এটা তো আমার জুলে আসবে, কিন্তু এটাকে যদি ইলেকট্রন ভোল্টে করতে হয় তাহলে আমাকে ই দিয়ে ভাগ দিতে হবে। ই দিয়ে যদি ভাগ দিতে হয় তাহলে এইখানে যে ই ইজ ইকুয়াল টু আসবে এটা এইচ ইন্টু নিউ বাই ই, এত ইলেকট্রন ভোল্ট আসবে। ঠিক আছে, এবারে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কে ম্যাক্স, ঠিক আছে চলো করি। কে ম্যাক্স ইজ ইকুয়াল টু, প্রথমে এইচ এর মানটা বের করি। এইচ এর মান কত হয়? 6.62 লিখতে পারো, 6.3 লিখতে পারো, চলো 6.3 লিখছি, ইন্টু 10 টু দ্য পাওয়ার 34। নিউ এর মান কত আছে? ওমেগা বাই 2 পাই, ওমেগার মান কত আছে? 8 ইন্টু 10 টু দ্য পাওয়ার 15, এটা হচ্ছে 8 ইন্টু 10 টু দ্য পাওয়ার 15 বাই 2 পাই, বাই 2 পাইকে আমি 3.14 লিখলাম। এবারে ই এর মানটা বসাতে লাগবে। ই ইজ ইকুয়াল টু হচ্ছে 1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার -19। এটাতে গেল ই এর মান, আমি ই এর মান বের করে ফেলেছি। এবারে ওয়ার্ক ফাংশনের মানটা 2 ইলেকট্রন ভোল্ট বলে দেওয়া আছে। তুমি লক্ষ্য করে দেখো এই পুরো মানটা ক্যালকুলেশন করা জটিল হবে। পয়েন্ট নাম্বার 1, তুমি চাইলে ক্যালকুলেশন করে দেখতেই পারো। একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই পুরো জিনিসটাকে বিয়োগ করতে হবে 2 দিয়ে, মানে এখানে ইন্টু 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার 0 রয়েছে, 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার 0 রয়েছে, অর্থাৎ 10 এর পাওয়ার নেই। তাহলে এটাকে যদি 2 দিয়ে বিয়োগ করি তাহলে যে সংখ্যাটা আসবে, তুমি দেখো প্রত্যেকটা মানে প্রত্যেকটা অপশনেও কিন্তু 10 এর পাওয়ার কিন্তু 0 রয়েছে। এত ইন্টু 10 এর পাওয়ার 0, এত ইন্টু 10 এর পাওয়ার 0, এত ইন্টু 10 এর পাওয়ার 0, এত ইন্টু 10 এর পাওয়ার 0। তাহলে তুমি এখান থেকে কমন সেন্স লাগিয়ে এটা ভেবে নিতেই পারো যে এই 10 এর পাওয়ার গুলো কিন্তু কেটে আমার আলটিমেট 10 টু দ্য পাওয়ার 0 আসবে। তুমি এই ক্যালকুলেশনটা মেনে চলতে পারো। এবার যদি তোমাকে প্রুফ করে দেখতে হয় তুমি কিন্তু ঘরে সময় নিয়ে করে দেখে নাও। আমি পরীক্ষার সময় এই নিয়মটা কাজে লাগানোর জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করব, ঠিক আছে? এবারে আমার নেক্সট যে জিনিসটা আমি তোমাদের করতে বলবো, 1.6 কে কাটো 5 দিয়ে, 2 আর 3.14 কে কাটো 6.63 দিয়ে। আমি অ্যাপ্রক্সিমেশন করে নিতে পারি, 3 2 6 হয়, তো এটা 6.28 আসবে, এটা 6.63 আসছে। তাহলে এটা 1 এর থেকে সামান্য বড় হবে। তুমি যদি কাটাকাটি করো এটা 1 এর থেকে সামান্য বড় হবে। তাহলে এই পুরো যে মানটা আসবে সেটা 5 এর থেকে সামান্য পরিমাণে বেশি হবে, 5 পয়েন্ট সামথিং আসবে। তাহলে 5 - 2 ইজ ইকুয়াল টু
যে অ্যান্সারটা আসবে আমার সেটা 3 পয়েন্ট সামথিং আসবে। এখন 3 পয়েন্ট সামথিং দেখো 2.5 হবে না, 2.5 হবে না, 3টাও হবে না, 2.9 হবে না, 3.27 এটা আমার রাইট অ্যান্সার হবে। এরকমটা কেন করলাম, তোমাকে কমন সেন্স লাগিয়ে ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কি বলছে দেখো, বলছে an electron makes a transition from an excited state to ground state of a hydrogen like atom or ion। ঠিক আছে, একটা ইলেকট্রন হাইয়ার এনার্জি স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে ট্রানজিশন করছে। এখন তুমি একটা কথা বলো, হাইয়ার এনার্জি স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে যদি ট্রানজিশন করে, তাহলে হাইয়ার এনার্জি স্টেটে থাকা অবস্থায় ইলেকট্রনটি টোটাল এনার্জির মান বেশি হবে। যখন সে গ্রাউন্ড স্টেটে ট্রানজিশন করছে তখন সে এক্সট্রা এনার্জিটাকে ফোটনের আকারে বাইরে বের করবে। বোঝা গেছে? তাহলে ইনিশিয়ালি তার এনার্জি বেশি ছিল, ফাইনালি যখন সে গ্রাউন্ড স্টেটে নেমে এসেছে তখন সে এক্সট্রা এনার্জিটাকে ফোটনের আকারে ছেড়ে দিয়েছে। তাহলে অবশ্যই টোটাল এনার্জির মানটা কি হয়েছে, কমেছে। টোটাল এনার্জি কিন্তু এখানে কনস্ট্যান্ট থাকবে না, টোটাল এনার্জির মানটা কিন্তু কমে যাবে। তুমি এখন লক্ষ্য করে দেখো, টোটাল এনার্জি রিমেন কনস্ট্যান্ট, রিমেন সেম, এটা হবে না। তাহলে এইটা তো আগেই বাদ, 3 নাম্বারটা আগেই বাদ আমার। ঠিক আছে, এখন কাইনেটিক এনার্জির মান, আমার কাইনেটিক এনার্জির মান অলওয়েজ পজিটিভ হয়, আর এই কাইনেটিক এনার্জির সঙ্গে রেডিয়াসের ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। কাইনেটিক এনার্জির সঙ্গে এই রেডিয়াসের ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। যখন ইলেকট্রনটি গ্রাউন্ড স্টেটে নেমে এসেছে তখন তার রেডিয়াসের মান কমেছে, ফলে কাইনেটিক এনার্জির মানটা কিন্তু বেড়েছে। এবারে কাইনেটিক এনার্জি ইনক্রিজ কোথায় করেছে দেখো তো, কাইনেটিক এনার্জি ইনক্রিজ কিন্তু এখানে করেছে, এটা হতে পারে। এইখানে কাইনেটিক এনার্জিটা ডিক্রিজ করেছে দেখাচ্ছে, তাহলে এটা অবশ্যই হবে না, এটা আমার হবে না। এবারে দেখো, কাইনেটিক এনার্জি এন্ড টোটাল এনার্জি ডিক্রিজেস, কাইনেটিক এনার্জি ডিক্রিজ তো বাবু হবে না। এই যে কাইনেটিক এনার্জি ডিক্রিজেস, এটা তো কোনোদিনই হবে না। তাহলে অবশ্যই অপশন 1 হবে আমার এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে অপশন 1 হচ্ছে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। এভাবে তুমি অপশন এলিমিনেশন মেথডের সাহায্যে এই অঙ্কটা করতে পারো। নেক্সট কি বলছে, ইন দ্য এক্সপেরিমেন্ট অফ in the experiment of photoelectric effect, saturation current is 5 milliampere and stopping potential is 10 volt। প্রথম ক্ষেত্রে 5 মিলিঅ্যাম্পিয়ার স্যাচুরেশন কারেন্ট আর স্টপিং পটেনশিয়ালটা 10 ভোল্ট বলে দিয়েছে। ইফ দ্য ইন্টেন্সিটি নাম্বার অফ ফোটনস পার ইউনিট টাইম, ইন্টেন্সিটি মানেই হচ্ছে মডার্ন ফিজিক্সে বা ফটো ইলেকট্রিক ইফেক্টে পড়ানো হয়েছে, যখন তুমি লাইটের ইন্টেন্সিটি বাড়াচ্ছ তখন বেসিক্যালি তুমি নাম্বার অফ ফোটন পার ইউনিট টাইম বাড়ছে। বলছে ইন্টেন্সিটি অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ লাইট বোথ আর ডাবলড করে দেওয়া হয়েছে। তাহলে বলছে স্যাচুরেশন কারেন্টে কি পরিবর্তন আসবে আর স্টপিং পটেনশিয়ালে কি পরিবর্তন আসবে, এটা তোমাকে বের করতে হবে। তুমি লক্ষ্য করে দেখো, যখন তুমি ইন্টেন্সিটি দ্বিগুণ করছো তখন নাম্বার অফ ফোটন দ্বিগুণ হচ্ছে। নাম্বার অফ ফোটন যদি দ্বিগুণ হয় তাহলে ওই ফোটনের ওই ফটো ইলেকট্রিক ইফেক্ট হচ্ছে। তো ফটো ইলেকট্রিক ইফেক্ট কেন হয়, ফোটন গুলো ইলেকট্রনকে গিয়ে ধাক্কা মারে, দিয়ে ইলেকট্রন গুলো বাইরে বেরিয়ে আসে, তাই না, দিয়ে একটা কারেন্ট পাই। যত বেশি ধাক্কা হবে তত বেশি ইলেকট্রন বেরিয়ে আসবে, আর যত বেশি ইলেকট্রন বেরিয়ে আসবে তত বেশি কারেন্ট আমি পাবো। তার মানে কোথাও না কোথাও কারেন্ট is proportional to number of
ইলেকট্রন, আর নাম্বার অফ ইলেকট্রন ইজ প্রপোর্শনাল টু নাম্বার অফ ফোটন। যত বেশি নাম্বার অফ ফোটন আসবে, নাম্বার অফ ফোটন, আর নাম্বার অফ ফোটন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইন্টেন্সিটি। বোঝা গেছে? তাহলে বেসিক্যালি তুমি এই ইন্টেন্সিটিকে দ্বিগুণ করে দিয়েছো, তুমি এই ইন্টেন্সিটিকে দ্বিগুণ করেছো, তার মানে কারেন্টের মানটাও দ্বিগুণ হয়ে যাবে। তাহলে ইনিশিয়ালি কারেন্ট আমার 5 মিলি অ্যাম্পিয়ার ছিল, কারেন্ট আমার 5 মিলি অ্যাম্পিয়ার ছিল, তাহলে ফাইনালি কারেন্ট আমার দুগুণ বেড়ে যাবে, অর্থাৎ 10 মিলি অ্যাম্পিয়ার হয়ে যাবে। এখন 10 মিলি অ্যাম্পিয়ার এখানে আছে আর এখানে আছে, তাহলে 1 আর 3 আমার এমনিই হবে না। ঠিক আছে, একটু ভদ্রভাবে করি এটাকে। 10 মিলি অ্যাম্পিয়ার এখানে আছে আর 10 মিলি অ্যাম্পিয়ার আমার এখানে আছে, তাহলে 1 আর 3 তো আমার এমনি এলিমিনেশন হয়ে গেল। এবারে আমাকে স্টপিং পোটেনশিয়ালের উপরে কাজ করতে হবে। স্টপিং পোটেনশিয়ালের সাথে কোথাও না কোথাও ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির সম্পর্ক রয়েছে, আর আমরা জানি কেম্যাক্স ইজ ইকুয়াল টু কত এনার্জি এসে পড়েছে আর কতটা ওয়ার্ক ফাংশন, যেটাকে আমি ফাই দিয়ে রিপ্রেজেন্ট করছি। এখন কেম্যাক্স ইনিশিয়ালি ই ইন্টু ভি1 ইজ ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ফাই হবে। সেকেন্ড ক্ষেত্রে স্টপিং পোটেনশিয়াল যদি ভি2 হয়, তাহলে ই ভি2, এখন যেহেতু ফ্রিকোয়েন্সির মানকে দ্বিগুণ করা হয়েছে, তাহলে এটা হবে 2h নিউ মাইনাস ফাই। এই দুইটাকে আমি দ্বিগুণ করা হয়েছে তো, তাই জন্য আলাদা পেন দিয়ে লিখলাম। কোথাও না কোথাও আমাকে ভি2 এর সঙ্গে ভি1 এর সম্পর্ক বের করতে হবে, তাহলে আমাকে ফাইটাকে এলিমিনেট করতে লাগবে। আচ্ছা, আমি যদি এখানে একটা ছোট্ট ক্যালকুলেশনে যদি চেঞ্জ করি, দেখো এখানেই করছি, ছাড়ো। ই ভি2 ইজ ইকুয়াল টু 2h নিউ মাইনাস 2 প্লাস 5। এটা করা যেতে পারে ই ভি2 ইজ ইকুয়াল টু 2 কমন h নিউ মাইনাস 5 প্লাস 5। তাহলে এখানে করা যেতে পারে ই ভি2 ইজ ইকুয়াল টু ই ভি1 সরি 2 ই ভি1 প্লাস 5। তুমি লক্ষ্য করে দেখো, এই যে এই মানটাকে আমি এলিমিনেট করে দিয়েছি। ঠিক আছে, তাহলে এইখান থেকে দেখে আমি বুঝতে পারছি যে ভি2 ইজ ইকুয়াল টু 2v1 প্লাস i বাই ই হবে। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম যে ভি2 এর মানটা 2v1 অপেক্ষা বড় হবে। এখন আচ্ছা, কোয়েশ্চেনটাই মুছে গেছে, তাই তো? কি করে আসবে কোয়েশ্চেনটা? কি করি? ব্যাক করে নিয়ে আসতে হবে। আচ্ছা, তোমরা ভিডিওটা একটু এগিয়ে দেবে, ঠিক আছে? এখন ব্যাক করলে পুরো ছবিটা আসতে অসুবিধা হবে আর কি, মানে আসবে না আর কি, এত অনেকগুলো ব্যাক করতে হবে। তোমরা কোয়েশ্চেন ভিডিওটা এগিয়ে পারে একটু কোয়েশ্চেনটা দেখে নিও। হ্যাঁ, ভি1 এর মানটা 10 ভোল্ট দেওয়া ছিল, তাহলে ভি2 ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 2 ইন্টু 10, অর্থাৎ ভি2 ইজ ইকুয়াল টু 20 ভোল্টের থেকে বেশি হবে। ঠিক আছে,
এই জিনিসটা একটু খেয়াল করে নেবে, ভিডিওটা একটু এগিয়ে নাও, দিয়ে কোয়েশ্চেনটা একটু খাতায় নোট ডাউন করে নিতে পারো, বা একটু অপশন গুলো মনে রেখে যেতে পারো, ঠিক আছে? দিয়ে দেখবে যেখানে ভিটুর মানটা অর্থাৎ ফাইনালি স্টপিং পোটেনশিয়াল 20 ভোল্ট অপেক্ষা বেশি হবে, এটুকু জিনিস খেয়াল রাখবে। এটা তো কোনোভাবে আনা সম্ভব নয় আর। দেখছি দাঁড়াও। পেয়েছি। দাঁড়াও। না না লাগবে না, এইখান থেকে কাটলে নাও। কি বেরোলো এখানে? যে V2 20 ভোল্ট অপেক্ষা বেশি হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ ফাইনালি স্টপিং পোটেনশিয়ালটা 20 ভোল্ট অপেক্ষা বেশি হবে, আর স্যাচুরেশন কারেন্টের মানটা 10 মিলি অ্যাম্পিয়ার হবে, ঠিক আছে? তাহলে এইটা আমার কোয়েশ্চেনের রাইট অ্যান্সার হবে, ঠিক আছে? চলো কি বলছে, উইথ দ্য রেফারেন্স অফ ফিগার হুইচ অফ দ্য ফলোইং ইজ পসিবল, ঠিক আছে? আমাকে আউটপুটের মানটাকে বের করতে হবে। দেখো আউটপুটের মানটা যদি বের করতে হয় তাহলে আমি আগে দেখতে পাচ্ছি এটা এ বার হচ্ছে, এটা বি হচ্ছে, তাহলে এটা আমার এ বার বি হচ্ছে, হচ্ছে তো? সিমিলারলি এটা আমার এখানে বি বার হচ্ছে, আর এটা আমার এ হচ্ছে, তাহলে এটা আমার এ বি বার হচ্ছে। তাহলে এইখানে ফাইনালি আমার যে আউটপুটটা আসবে সেটা এ বার বি প্লাস এ বি বার, এটা আসবে। কি বললাম বুঝতে পারলে? চলো এবারে আমাকে অপশন টেস্ট করে দেখতে হবে কোন ট্রুথ টেবিলটা এখানে হচ্ছে, আমাকে অপশন টেস্ট করে বুঝতে হবে। তো আমি কাজটাকে রিডিউস করার জন্য দেখবো কমন অপশন কোথায় আছে, A0 B0, A0 B1, A0 B0, A1 B1। আমি দেখতে পাচ্ছি এইখানে A0 B0 রয়েছে, আর এখানেও A0 আর B0 রয়েছে। তাহলে আমি আগে 1 আর 3 এ কাজ করি, তারপরে না হয় 2 আর 4 এ কাজ করব। যদি 1 আর 3 এর মধ্যেই হয়তো অপশন মিলে যেতে পারে, যদি মিলে যায় তাহলে ভালো, আমাকে খাটতে কম হলো। আর যদি না মিলে তাহলে তোমার লাক খারাপ, তাহলে তোমাকে বাদ বাকি অপশনগুলো করে করে দেখতে হবে। চলো আগে A0 আর B0 করে দেখি। তুমি যখন A0 বসাচ্ছ, তুমি যখন A ইজ ইকুয়াল টু 0 করছো আর B ইজ ইকুয়াল টু 0 করছো, তখন আউটপুট y ইজ ইকুয়াল টু কত আসছে বলো তো? এখন 0 ইন্টু সামথিং ইজ ইকুয়াল টু 0, 0 ইন্টু সামথিং ইজ ইকুয়াল টু 0, তাহলে y ইজ ইকুয়াল টু 0 আসছে। এখন y ইজ ইকুয়াল টু 0 অর্থাৎ এখানে x বলেছে, আউটপুটটাকে x দিয়ে রিপ্রেজেন্ট করেছে। ছাড়ো,
x ইজ ইকুয়াল টু 0 আসছে, আবার সেম মিস্টেক। যাই হোক, স্টার্ট হয়ে যাচ্ছে আমার, এটা অপশন হচ্ছে রাইট অ্যান্সার। a0 আর b0 হলে x ইজ ইকুয়াল টু 0 হবে। বোঝা গেছে? এটা করে নিও একটু, আবার কোচিং না ছেড়ে দাও। এটা এখানে এবার হচ্ছে, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা আমার বি বার, তাহলে এটা হয়ে যাচ্ছে এ বার বি, এটা হচ্ছে এ বি বার, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আসছে এ বার বি প্লাস এ বি বার। তুমি যখন এ ইজ ইকুয়াল টু 0 বসাচ্ছ আর বি ইজ ইকুয়াল টু 0 বসাচ্ছ, তখন আউটপুট এক্স ইজ ইকুয়াল টু আমার 0 আসছে, যেটা অপশন 3 কে ম্যাচ করছে, তাহলে অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো কি বলছে এবারে। বলছে গ্যালিয়াম অ্যান্ড জার্মেনিয়াম অ্যান্ড সিলিকন ডায়োড conduct at এত ভোল্ট and এত ভোল্ট respectively in the following figure. If germanium diode connection is reversed, then value of V0 change by, ঠিক আছে, তোমাকে বলছে যে G টাকে রিভার্স করা, যে in the following figure if G diode connection is reversed, আমাকে G টাকে রিভার্স করতে হবে, তাহলে V0 এর মানে কি পরিবর্তন আসবে, এটা আমাকে বের করতে হবে। দেখো G মানে কত বলো তো, G মানে হচ্ছে 0.3 ভোল্ট, আর সিলিকনের স্যাচুরেশন ভোল্টেজটা কত বলো তো 0.7 ভোল্ট। যখন 0.3 ভোল্ট হয়ে যাচ্ছে, মানে এর অ্যাক্রসে ভোল্টেজটা 0.3 ভোল্টের বেশি হতেই পারে না, 0.7 ভোল্ট করা পসিবল নয়, কারণ প্যারালাল কানেকশনে রয়েছে। এর স্যাচুরেশন ভোল্টেজটা 0.3 ভোল্ট আর এর স্যাচুরেশন ভোল্টেজটা 0.7 ভোল্ট। কি বলছি বুঝতে পারছো? তো যেহেতু এই দুটো ডায়োড আমার প্যারালাল কানেকশনে রয়েছে, আর এই ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ কখনো 0.3 ভোল্টের বেশি হতে পারে না, তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে ইনিশিয়ালি কি হবে। ইনিশিয়ালি এখানে ভোল্টেজ ড্রপটা 0.3 ভোল্ট হবে, আর V0 এর মান ইনিশিয়াল ভোল্টেজ V1 ইজ ইকুয়াল টু, ইনিশিয়াল ভোল্টেজ V1 ইজ ইকুয়াল টু, এখানে 0.3 ভোল্ট ড্রপ হবে, তাহলে এটা যদি 12 ভোল্ট হয় তাহলে V0 ইজ ইকুয়াল, বা ইনিশিয়াল ভোল্টেজ V1 ইজ ইকুয়াল টু 12 মাইনাস 0.3 এত ভোল্ট হবে। এবারে কি করা হয়েছে, এটাকে রিভার্স বায়াস করে দেওয়া হয়েছে। এবারে কি করা হয়েছে, এটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, এটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে মানে রিভার্স বায়াস হয়ে গেছে, মানে এটা কন্ডাক্ট করবে না, নো, বা এটা হয়ে গেছে রিভার্স বায়াসে। তাহলে এটা বিহেভ করবে ওপেন সার্কিটের মতো। তাহলে এর অ্যাক্রসে এখন ভোল্টেজ কত দাঁড়াবে, এর অ্যাক্রসে ভোল্টেজ দাঁড়াবে 0.7 ভোল্ট, কারণ এটা তো কন্ডাক্টই করবে না, তাহলে ভোল্টেজ ড্রপ 0.7 ভোল্ট হবে। তাহলে এখন আমার আউটপুট ভোল্টেজ V2 ইজ ইকুয়াল টু 12 মাইনাস 0.7 ভোল্ট হবে, 0.7 ভোল্ট হবে। বলছে দ্য ভ্যালু অফ V0 চেঞ্জ বাই, এই দুটো ভোল্টেজের মধ্যে আমার পরিবর্তন ডেল্টা ভি, আমাকে ভোল্টেজের চেঞ্জ বলেছে। তুমি এটাকে যদি বিয়োগ করো তাহলে 0.7 থেকে 0.3 বাদ গেলে 0.4 ভোল্টেজ, 0.4 ভোল্ট চেঞ্জ হবে। আর 0.4 আমার অপশন 2 তে দেওয়া আছে, তাহলে অপশন 2 হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো কি বলছে,
A potential difference of 2 volt is applied between the opposite faces of a germanium crystal plate of area atho and thickness atho. If the concentration of free electron in germanium is atho and mobilities of electron and holes are atho and atho, then current flowing through the plates will be, কারেন্টের মান বের করতে হবে, মোবিলিটি দেওয়া রয়েছে, ভোল্টেজ দেওয়া রয়েছে, থিকনেস দেওয়া রয়েছে, এরিয়া অফ ক্রস সেকশন দেওয়া রয়েছে। তাহলে এখানে আমি নর্মাল ওই কারেন্ট ইলেকট্রিসিটির কনসেপ্ট লাগাবো, I ইজ ইকুয়াল টু NEA VD এর কনসেপ্ট লাগাবো। দেখো আমরা জানি I ইজ ইকুয়াল টু কত হয়, NEA VD, VD মানে হচ্ছে ড্রিফট ভেলোসিটি। এখন ড্রিফট ভেলোসিটির কথা কোথাও বলে দেয়নি, কিন্তু মোবিলিটির কথা বলে দেওয়া হয়েছে। তাহলে ভিডি কে আমি রিপ্লেস করব NEA, ভিডি কে রিপ্লেস করব মিউ ইনটু ইলেকট্রিক ফিল্ড E দিয়ে। এখন আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড E ইজ ইকুয়াল টু হয় V/D। এই সূত্র লাগাবো, আর একটা সূত্র লাগাবো যে ড্রিফট ভেলোসিটি VD ইজ ইকুয়াল টু মিউ ইনটু E। এই দুটো সূত্র আমি লাগাবো, E ইজ ইকুয়াল টু V/D আর VD ইজ ইকুয়াল টু মিউ ই। ঠিক আছে, কারণ ইলেকট্রিক ফিল্ডের মান তো বলে দেওয়া নেই, আমাকে ভোল্টেজ ডিফারেন্সটা কত অ্যাপ্লাই করেছি সেটা বলে দেওয়া আছে। তাহলে এখানে I ইজ ইকুয়াল টু NEA মিউ ইন্টু ভোল্টেজ অ্যাপ্লাইড ভোল্টেজ বাই থিকনেস। থিকনেসটাকে আমি D দিয়ে প্রকাশ করছি। ঠিক আছে, এবারে যেহেতু এটা একটা সেমিকন্ডাক্টর, জার্মেনিয়াম সেমিকন্ডাক্টরের ভিতরে আমার ইলেকট্রনও থাকবে আর হোলও থাকবে, তাহলে এখানে কারেন্ট, নেট কারেন্ট I যেটা পাবো এটা আমি কারেন্ট ডিউ টু ইলেকট্রনও পাবো আর কারেন্ট ডিউ টু হোলও পাবো। আর এদের মধ্যে NEA V/D এটা কমন থাকবে, তাহলে I ইজ ইকুয়াল টু NEA V/D কমন যাবে মোবিলিটি অফ ইলেকট্রন প্লাস মোবিলিটি অফ হোল। এবারে এই ক্যালকুলেশনটা যারা করতে পারবে তারা এই অঙ্কটা ইজিলি করতে পেরে যাবে। আমার রেকমেন্ডেশন হবে তুমি পরীক্ষার হলে এই ক্যালকুলেশনটাকে আগে অ্যাভয়েড করো। ঠিক আছে, এই ক্যালকুলেশনটাকে অ্যাভয়েড করবে। ইনিশিয়ালি যে অঙ্কগুলো মুখে মুখে করতে পারছো সেই অঙ্কগুলো করবে, এই অঙ্কগুলো লাস্টে করার চেষ্টা করবে। দেখো স্কোর বুস্টার সিরিজে আমরা বেসিক্যালি একটু ট্রিকি অঙ্ক, একটু মডারেট লেভেলের কোয়েশ্চেন নিয়ে ডিসকাশন করি, যেগুলো মুখে মুখে হয়ে যায় সেগুলো ডিসকাশন করি না। নিটে এই ধরনের অঙ্ক আসার চান্সেস খুব কম। যদি 4-5টা অঙ্ক এরকম চলে আসে তাহলে তোমরা চেষ্টা করবে সেটাকে লাস্টে করা। আমি কঠিন অঙ্কগুলো করিয়ে তোমাদেরকে এটা প্রমাণ করতে চাইছি যে দেখে যাতে বুঝতে পারো যে এই অঙ্কগুলো ক্যালকুলেশন বেশি হবে, এই অঙ্কগুলো যদি এসেও যায় আর যেহেতু তোমাদের এই অঙ্কগুলো কমন আসছে তাহলে তোমরা ইজিলি দাগ মারতে পারবে, তোমাকে ভাবতে হবে না। ঠিক আছে, তাই জন্য স্কোর বুস্টার সিরিজে কঠিন কঠিন অঙ্কগুলো আমি ইনক্লুড করেছি। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক কি বলছে। ইন দ্য সার্কিট শোন ইন ফিগার ম্যাক্সিমাম আউটপুট ভোল্টেজ V0 ইজ, আমাকে V0 এর ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, দেখো এটা হয়ে গেছে পজিটিভ, এটা হয়ে গেছে আমার পজিটিভ, এটা হয়ে গেছে নেগেটিভ। এটা কন্ডাক্ট করবে আর এটা কন্ডাক্ট করবে না, এটা রিভার্স বায়াস। তাহলে কন্ডাক্ট যদি না করে তাহলে এই ডায়োড থাকা না থাকা সমান, তাহলে এটাকে বাদ দিয়ে দাও। এটা থাকা না থাকা সমান, তাহলে এটাকে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দাও। কেন বাদ দিলাম? এটা পজিটিভ এটা নেগেটিভ, কারেন্ট তো এইদিকে যাবে না, কারেন্ট সবসময় এই দিকে যাবে, এটা রিভার্স বায়াসে হয়ে গেছে, তাহলে এটাকে বাদ দিয়ে দাও। এবার তুমি দেখো কারেন্ট এই দিকে গেল, এবারে কারেন্ট কিন্তু এখানে দুভাগে ভাগ হবে, একটা ভাগ যাবে এই দিক বরাবর আর একটা ভাগ যাবে এই দিক বরাবর। তাহলে
এই দুটো কানেকশন আমার সিরিজ কানেকশন, তার সঙ্গে এটা দাঁড়াও, এটা হয়ে গেল সিরিজ কানেকশন, আর এটা হয়ে গেল তার সঙ্গে এটা হচ্ছে প্যারালাল কানেকশন। কি বলছি বুঝতে পারছো? আর টোটাল অ্যাপ্লাইড ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু কত আছে? অ্যাপ্লাইড ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু কত আছে? অ্যাপ্লাইড ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু 10 ভোল্ট আছে। তাহলে 10 ভোল্ট ড্রপ হবে, একটা কথা লিখতে ভুলে গেছি, এটাও আমার 2 কিলো ওহম হবে। হ্যাঁ, এটাও আমার 2 কিলো ওহম হবে। এই 10 ভোল্ট ড্রপ হবে দুটো 2 কিলো ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে। তাহলে একটা 2 কিলো ওহম রেজিস্ট্যান্সের মধ্যে আমার 5 ভোল্ট ড্রপ হবে। তাহলে 5 ভোল্ট আমার এই কোশ্চেনের রাইট অ্যান্সার। ভালো করে দেখো, ইনপুট ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু 10 ভোল্ট, ওই 10 ভোল্ট ড্রপ হচ্ছে এই দুটো রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে। এখন দুটো রেজিস্ট্যান্সের মানই সেম, 2 কিলো ওহম 2 কিলো ওহম করে, তাহলে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে 5 ওহম করে ড্রপ হবে, সরি 5 ভোল্ট করে ড্রপ হবে। তাহলে ভি নট এর ম্যাক্সিমাম ভ্যালু, ভি0 এর ম্যাক্সিমাম ভ্যালু আমার 5 ভোল্ট হবে। যদি আমাকে এটাতে বলতো, যদি আমাকে এই রেজিস্ট্যান্সের মধ্যে ম্যাক্সিমাম কত ভোল্টেজ ড্রপ জিজ্ঞাসা করতো, তাহলে এটা আমি 10 ভোল্ট করতাম, কারণ 10 ভোল্ট এটার মধ্য দিয়ে ড্রপ হচ্ছে, কারণ এই দুটো রেজিস্ট্যান্সের সঙ্গে এটা তো প্যারালাল কম্বিনেশনে রয়েছে না। এই একা 10 ভোল্ট খাবে, আর এইখানে এই দুটো মিলে 10 ভোল্ট খাবে। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা করে 5 ভোল্ট 5 ভোল্ট, টোটাল 10 ভোল্ট খাবে। আর যেহেতু আমাকে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ বের করতে বলেছে, তাহলে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু আমার 5 ভোল্ট হবে। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন। A Zener diode having breakdown voltage equal to 15 ভোল্ট, ভালো কথা, 15 ভোল্ট মানে এইখানে ভোল্টেজটা 15 ভোল্টের বেশি যাবে না, is used as a voltage regulator circuit shown in figure, the current through the diode is। দেখো এটা যদি 15 ভোল্ট খায়, তাহলে অবশ্যই এর মধ্যে যে ভোল্টেজ ড্রপটা হবে, এর মধ্যে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা নিশ্চয়ই 5 ভোল্ট হবে। তাহলে এইখানে যে কারেন্ট যাবে, এইখানে যে কারেন্ট ফ্লো করবে, এইখানে যে কারেন্ট ফ্লো করবে তার মান কত হবে বলো তো? কারেন্ট আই ইজ ইকুয়াল টু 5/250, 5/250। আমার এখানে অপশন গুলো মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে, তাহলে মিলি অ্যাম্পিয়ার করার জন্য এটাকে আমি 1000 দিয়ে গুণ করে দিই, এত মিলি অ্যাম্পিয়ার হবে। তাহলে আই এর মান আমার 20 অ্যাম্পিয়ার বেরোচ্ছে, 20 মিলি অ্যাম্পিয়ার। বোঝা গেছে? এবার তুমি লক্ষ্য করে দেখো এর মধ্যে কত কারেন্ট যাবে, তুমি লক্ষ্য করে দেখো এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে। এখানে ভোল্টেজ ড্রপ কত? 15 ভোল্ট। তাহলে এর মধ্যে কারেন্ট আই ইজ ইকুয়াল টু যাবে 15/1, সরি 1 কিলো ওহম আছে না, এখানে 1000 ইন্টু 1000, এত মিলি অ্যাম্পিয়ার। দেখতে পাচ্ছি এটা ইজ ইকুয়াল টু 15 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে। তাহলে এর মধ্যে যদি 15 মিলি অ্যাম্পিয়ার যায়, তাহলে অবশ্যই এর মধ্যে যে কারেন্ট যাবে সেটা আমার 5 মিলি অ্যাম্পিয়ার যাবে। এর মধ্যে যে কারেন্ট যাচ্ছে সেটা 15 মিলি অ্যাম্পিয়ার যাচ্ছে, এর মধ্যে কারেন্ট আমার 15 মিলি অ্যাম্পিয়ার যাচ্ছে, তবেই না এখানে 20 মিলি অ্যাম্পিয়ার হবে। তাহলে আমার 5 মিলি অ্যাম্পিয়ার ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট যাবে, দ্য কারেন্ট থ্রু দ্য ডায়োড ইজ 5 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, চলো বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন। চলো, in the following figure the diode which is forward biased are, একটা ট্রিক বলছি খেয়াল রাখবে।
জিনিস খেয়াল রাখবে, কারেন্ট সবসময় অ্যারোর ডাইরেকশনে ফ্লো করে, কারেন্ট সবসময় অ্যারোর ডাইরেকশনে ফ্লো করবে। এই ডায়োডটাকে যে সিম্বল দিয়ে প্রকাশ করা হয়েছে, মানে ডায়োডের সিম্বল তো এটা, এই সিম্বলের মানেটাই হচ্ছে অন্তর্নিহিত অর্থের মানেটাই হচ্ছে সবসময় অ্যারোর ডাইরেকশনে কারেন্ট ফ্লো করবে। আর আমরা জানি যে ডায়োডের মধ্য দিয়ে ফরওয়ার্ড বায়াসে সবসময় পি থেকে এন এর দিকে কারেন্ট যায়। তাহলে এটা খেয়াল রাখবে যে এইটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার পি সাইড আর এটা হচ্ছে আমার এন সাইড। কি বললাম বুঝতে পারলে? এখন ফরওয়ার্ড বায়াস যদি করতে হয় তাহলে এই জায়গাতে আমাকে পজিটিভ দিতে হবে আর এই জায়গাতে আমাকে নেগেটিভ দিতে হবে। এখন তুমি এইটাকে যদি ভাবো, এবার এই সার্কিটটার সাথে যদি কম্পেয়ার করো, তুমি লক্ষ্য করে দেখো, এটা আমার হাই ভোল্টেজ পেয়েছে, এটা আমার লো ভোল্টেজ পেয়েছে, তাহলে এটা ফরওয়ার্ড বায়াস হচ্ছে আমার। তুমি লক্ষ্য করে দেখো, এটা জিরো এটা মাইনাস, তাহলে এইটা আমার এখানে হাই পেয়ে গেছে, এটা আমার এখানে লো পেয়ে গেছে। ঠিক আছে, তুমি এটাকে লো ভোল্টেজ ভাবতে পারো, এটাকে হাই ভোল্টেজ ভাবতে পারো। ঠিক আছে, এটা হয়ে গেছে হাই, এটা হয়ে গেছে লো, এটা হবে, এটা হয়ে গেছে হাই, এটা হয়ে গেছে লো, কারেন্ট এই ডাইরেকশনে ফ্লো করবে না, তাহলে অপশন বি তো আমার হবে না। এবারে লক্ষ্য করে দেখো, -5 বেশি না -12 বেশি? অবশ্যই -5 বেশি, তাহলে এটা হয়ে গেছে হাই, এটা হয়ে গেছে লো, কারেন্ট এই ডাইরেকশনে ফ্লো করবে, তাহলে অপশন সিটাও হবে। এবারে দেখো 0 বেশি না 5 বেশি? অবশ্যই 5 বেশি, তাহলে এটা হয়ে গেছে হাই, এটা হয়ে গেছে লো, কারেন্ট এই ডাইরেকশনে ফ্লো করার কথা, কিন্তু এই ডাইরেকশনে ডায়োড কারেন্টকে ফ্লো করতে দেবে না, তাহলে ডিও হবে না। তাহলে এ আর সি হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার, এ আর সি, অপশন 3। কি বললাম বুঝতে পারলে? আবার বলছি, রিপিট করছি, এটা ডায়োড, ডায়োডের এটা হচ্ছে সিম্বল, এই সিম্বলটা এটাই প্রকাশ করে যে কারেন্ট সবসময় অ্যারোর ডাইরেকশনে ফ্লো করে। আর আমরা জানি কোনো একটা ডায়োড সবসময় ফরওয়ার্ড বায়াসে কন্ডাক্ট করে, আর ফরওয়ার্ড বায়াসে সবসময় পি সাইড থেকে এন সাইডের দিকে কারেন্ট ফ্লো করে। তাহলে এটা হচ্ছে পি সাইড, এটা হচ্ছে এন সাইড। এখন এটাকে যদি ফরওয়ার্ড বায়াসে করতে হয় তাহলে পি কে হাই ভোল্টেজে রাখতে হবে আর এন কে লো ভোল্টেজে রাখতে হবে। এবারে তুমি লক্ষ্য করবে যে কোনটা হাই ভোল্টেজ পাচ্ছে, 10 বেশি না 5 বেশি? অবশ্যই 10 বেশি, তাহলে এটা হাই ভোল্টেজ, এটা লো ভোল্টেজ, তাহলে কারেন্ট এই ডাইরেকশনে ফ্লো করবে, আর ডায়োডের ডাইরেকশনটাও এটা ফরওয়ার্ড বায়াসকে রিপ্রেজেন্ট করছে, তাহলে এটা হচ্ছে অপশনে হবে। তুমি এভাবে কিন্তু অপশন চেক করে করে দেখতে পারো যে কোনটা ফরওয়ার্ড বায়াস আর কোনটা রিভার্স বায়াস। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। কি বলছে? এই সেমিকন্ডাক্টর ডায়োড আর বলো, ঠিক আছে, a semiconductor diode and a resistor of constant resistance are connected in some way, প্যারালালে কানেকশন করা আছে না সিরিজে করা আছে সেটা কিন্তু বলে দেয়নি, কোনো একটা ভাবে কানেকশন করা আছে। Inside a box having two external terminals, when a potential difference of 1 volt is applied, current is 25 milliampere. If potential difference is reversed, potential difference কে reversed করে দেওয়া হয়েছে, এখন যদি পোটেনশিয়াল ডিফারেন্সকে রিভার্স করে দাও তাহলে কোনো একটা কানেকশনে ডায়োড ফরওয়ার্ড বায়াস পাবে, আবার কোনো একটা কানেকশনে ডায়োড রিভার্স বায়াস পাবে। ঠিক আছে, তখন কারেন্টের মানটা বলে দিয়েছে 50 মিলি অ্যাম্পিয়ার, কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স এন্ড ডায়োড রেজিস্ট্যান্স আর। ঠিক আছে, তুমি একটা কথা বলো, এই ডায়োডটাকে দাঁড়াও, ঠিক আছে, এরকম কানেকশন ডায়োড আর রেজিস্ট্যান্স যদি সিরিজ কম্বিনেশনে থাকতো,
আর ব্যাটারির পোলারিটি রিভার্স করে দেওয়ার জন্য কোনো একটা মুহূর্তের জন্য ডায়োড তো রিভার্স বায়াসে হতো, আর ডায়োড রিভার্স বায়াসে কি কন্ডাক্ট করবে? করবে না। ডায়োড যদি রিভার্স বায়াসে কন্ডাক্ট না করে তাহলে নিশ্চয়ই কারেন্টের ভ্যালু 0 পাওয়া উচিত, কিন্তু কোনো ক্ষেত্রে কি এখানে কারেন্টের মান 0 করা আছে? কারেন্টের মান তো 0 করা নেই। একবার তুমি কারেন্ট 25 মিলি অ্যাম্পিয়ার পেয়েছো, একবার তুমি কারেন্ট 50 মিলি অ্যাম্পিয়ার পেয়েছো। যেহেতু কারেন্টের মানটা কোনো ক্ষেত্রেই 0 হয়নি, তাহলে এখান থেকে এটা প্রমাণিত হলো যে ডায়োড আর রেজিস্ট্যান্স কিন্তু সিরিজ কম্বিনেশনে নেই। ডায়োড আর রেজিস্ট্যান্স যদি সিরিজ কম্বিনেশনে যদি থাকতো, যদি ডায়োড অ্যান্ড রেজিস্ট্যান্স সিরিজ কম্বিনেশনে থাকতো, তাহলে ডায়োডের রিভার্স বায়াস পাওয়ার জন্য কারেন্টের মান কিন্তু 0 হতো। কিন্তু যেহেতু এখানে কোনো ক্ষেত্রে কারেন্টের মান 0 নেই, তাহলে এখান থেকে বুঝতে পারলাম ডায়োড আর রেজিস্ট্যান্স কিন্তু সিরিজ কম্বিনেশনে থাকবে না, অবশ্যই ডায়োড অ্যান্ড রেজিস্ট্যান্স কিন্তু প্যারালাল কম্বিনেশনে থাকবে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা খেয়াল রাখা হবে। এই কেস, যখন ডায়োড ফরওয়ার্ড বায়াস পাবে, যখন ডায়োড ফরওয়ার্ড বায়াস পাবে, এক সেকেন্ড, যখন ডায়োড রিভার্স পাবে, ধরো সাপোজ করো ডায়োড এখন রিভার্স পাচ্ছে, রিভার্স বায়াস পেলে ডায়োডের মধ্যে কারেন্ট ইন ডায়োড আইডি ইজ ইকুয়াল টু 0 হবে। এর মধ্যে কোনো কারেন্ট যাবে না, যা কারেন্ট যাওয়ার এর মধ্যে যাবে, যা কারেন্ট যাওয়ার এর মধ্যে যাবে। একটা কথা তুমি দেখো, যখন এটা ডায়োড যখন ফরওয়ার্ড বায়াসে থাকবে, তখন এইখানে রেজিস্ট্যান্স আর এইখানে রেজিস্ট্যান্স দুটোর প্যারালাল কম্বিনেশন লাগবে। প্যারালাল দেখো, যখন যখন রিভার্স বায়াসে থাকবে, তখন সাপোজ করো, তখন রেজিস্ট্যান্সের আর এর মান যা হবে, যখন ফরওয়ার্ড বায়াসে থাকবে তখন এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স যেহেতু প্যারালাল কম্বিনেশনে আছে, তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমার ডিক্রিজ করবে। আর যখন ডায়োড রিভার্স বায়াসে থাকবে, তখন এর মধ্য দিয়ে যেহেতু কোনো কারেন্ট যাবে না, তখন একটাই রেজিস্ট্যান্স থাকবে, তখন রেজিস্ট্যান্সের মানটা অবশ্যই বেড়ে যাবে। এখানে রেজিস্ট্যান্সের মান কম, তাহলে কারেন্টের মানটাও কম হবে। এইখানে রেজিস্ট্যান্সের মানটা সরি রেজিস্ট্যান্সের মানটা কম, তাহলে কারেন্টের মানটা এখানে বেশি হবে। এখানে রেজিস্ট্যান্সের মানটা বেশি, তাহলে কারেন্টের মানটা এখানে কম হবে। আগে তুমি এইটা বোঝার চেষ্টা করো, যখন ডায়োড রিভার্স বায়াসে থাকবে তখন এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, তখন ডায়োড থাকা না থাকা কিন্তু সেম হবে। তখন রেজিস্ট্যান্সের মান ধরে নিলাম আর। যখন ডায়োড ফরওয়ার্ড বায়াসে থাকবে, তখন এর একটা রেজিস্ট্যান্স ছোট কম হলেও তো রেজিস্ট্যান্স থাকবে, কারণ কারেন্ট তো এর মধ্যে যাচ্ছে। এখন এই দুটো রেজিস্ট্যান্সের প্যারালাল কম্বিনেশনের জন্য সার্কিটে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মানটা কমে যাবে, ফলে সার্কিটে কারেন্টের মানটা বেড়ে যাবে। তাহলে যখন কারেন্টের মানটা কম ছিল, তখন সেটা বেসিক্যালি রিভার্স বায়াসকে রিপ্রেজেন্ট করছে। আর তখন ভি এর মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে, তখন আর এর মান কত হবে? আর ইজ ইকুয়াল টু ভি বাই আই। ভি এর মান কত দিয়েছে বলতো? 1 ভোল্ট। কারেন্টের মান কত দিয়েছে বলতো? 25 মিলি অ্যাম্পিয়ার। 25 যদি এখানে 1000 করে দাও, তাহলে তুমি এখানে আর এর মানটা তুমি 40 ওহম পাচ্ছ। তাহলে আর এর মানটা আমার 40 ওহম হচ্ছে, ঠিক আছে? আর এর মানটা 40 ওহম। এবারে আমাকে এইখানে রেজিস্ট্যান্সের মানটা বের করতে হবে। এখন তুমি লক্ষ্য করে দেখো, এইখানে রেজিস্ট্যান্সের মান কত হচ্ছে? এইখানে রেজিস্ট্যান্স আর ইজ ইকুয়াল টু ভি কত আছে? 1 ভোল্ট। কারেন্ট আই কত আছে? 50 মিলি অ্যাম্পিয়ার। মিলিটাকে যদি তুলে দাও 1000 হবে। কত হচ্ছে এটা? 20 ওহম। তাহলে এইটা হয়ে গেল আমার 40 ওহম। এটা যদি আমার এক্স হয়,
আর এক্স আর 40-এর প্যারালাল কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমার 20 ওহম বেরাচ্ছে। কি বলছি বুঝতে পারছো? এইখান থেকে তো আমি 40 ওহমের রেজিস্ট্যান্স বের করে নিয়েছি। এইখানে দেখলাম যে এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমার 20 ওহম বের হচ্ছে, ঠিক আছে? এটা 40 আর এর রেজিস্ট্যান্স আমি জানি না, আমি এক্স ধরে নিয়েছি। তাহলে এই পুরো সিস্টেমের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 20 ওহম দেওয়া আছে, তাহলে এক্স এর মান বের করতে হবে। আর তুমি জানো যে 40-40 যদি সিরিজ প্যারালালে থাকে তাহলে ইকুইভ্যালেন্ট আমার 20 হবে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে এই এক্স এর মানটা আমার 40 ওহমই হবে, ঠিক আছে? তাহলে 40 ওহম আর 40 ওহম, 40-40, 40 ওহম এন্ড 40 ওহম, বুঝা গেছে? তাহলে অপশন 2 হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। আজকে মোটামুটি আর অঙ্ক নেই, এই কটা অঙ্কই পেয়েছিলাম যেটা একটু ট্রিকি মনে হয়েছে, যেটা একটুখানি ডিফিকাল্ট মনে হয়েছে। তোমরা কিন্তু এই অঙ্কগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে নাও। আই থিঙ্ক বাদবাকি অঙ্কগুলো তোমরা ইজিলি করতে পারবে। এরপরেও যদি কোনো অসুবিধা হয় তুমি আমাকে জানাতে পারো, আমি কিন্তু সেই অঙ্কের ডিসকাশন এরপরের কোনো একটা স্কোর বুস্টার সিরিজ সেশনে আলোচনা করে দেবো। আজকের মতো বাই।